বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের MCQ সলিউশন ক্লাসে। আজকে আমরা উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টির MCQ সলিউশন করব। আসলে MCQ এর বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি অনুরোধ তোমরা করেছ এই অধ্যায়ের MCQ সলিউশন করে দেওয়ার জন্য। তৃতীয় এবং চতুর্থ অধ্যায় হচ্ছে জ্যামিতি সম্পর্কিত, এবং এখানে কয়েকটি উপপাদ্য এবং কিছু সম্পাদ্য নিয়েই এই দুটি অধ্যায় সাজানো হয়েছে। উপপাদ্যগুলোর সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত কিছু বাড়তি অর্থাৎ এক্সট্রা, যাকে আমরা বলি এক্সট্রা প্রতিজ্ঞা দেওয়া হয়েছে অনুশীলনীতে, সেসব নিয়েই এই MCQগুলা তৈরি করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ 25টি MCQ আমি তৈরি করেছি, বাছাই করেছি। এই 25টি MCQ তোমরা যদি খুব গুরুত্ব দিয়ে দেখো, আশা করি যে এই 25টি MCQ যে পারবে তার জন্য এই জ্যামিতির কোনো MCQ কোনো সমস্যা হবে না, যেভাবেই প্রশ্ন করুক সে আনসার করতে পারবে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি তোমরা দেখবে অত্যন্ত মনোযোগ সহকারে। কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা তোমরা তো ইতিমধ্যে দেখেই ফেলেছ। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আর মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে, মধ্যমা 3টির দৈর্ঘ্য দেওয়া আছে। বলা হয়েছে যে নিচের কোন সম্পর্কটি সঠিক। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি ব্যবহার করে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের যে প্রমাণ তোমাদের মূল বইয়েতে আছে তার পরেই এই সমস্যাটার সমাধান দেওয়া হয়েছে। সেখানে তোমরা প্রায় শেষের দিকে গিয়ে পাবে যে একটা ত্রিভুজের বাহুগুলার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণের সমান। সেখানে বৃহত্তম ক্ষুদ্রতম এ ধরনের কোনো কথা নেই বা প্রমাণ করা হয়নি। সুতরাং ক, খ, গ যেখানে এই যে লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন দিয়ে করা হয়েছে, এগুলি সঠিক নয়। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে আসলে ঘ। এরপর 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির অনুপাত কত? এই যে 1 নম্বরে যেটা করলাম সেটা থেকেই এটা আসলে করা যায়, এবং বইয়ের যে আলোচনা আছে, মূল বইয়ের আলোচনা, সেখানেও কিন্তু দেখবে যে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণের সমান। এটা প্রমাণ করার পর আর একটু অ্যাডভান্স করেছে, এবং সেখান থেকেই মূলত এই প্রশ্নটা করা হয়েছে। লক্ষ্য করো, সেখানে যদি ত্রিভুজটা সমকোণী হয় তাহলে কি হবে সেটা দেখানো হয়েছে। তার আগে আমি যে প্রতিজ্ঞাটা 1 নম্বরে যেটা করেছি সেটা আবার একটু লিখে নিচ্ছি, যে বাহুগুলার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ, এই যে বাহুগুলার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ দেখাচ্ছি। দেখো, বাহুগুলার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ কি হবে? মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4 গুণের সমান। তো মধ্যমাগুলোর দৈর্ঘ্য নেওয়া হয়েছিল DEF, সুতরাং ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার নিলাম। এবার এই যে প্রতিজ্ঞাটা, এই প্রতিজ্ঞাটাতে কিন্তু ত্রিভুজটা সমকোণী নাকি সেটা কিন্তু কিছু বলা হয়নি। যে কোনো আকৃতির ত্রিভুজ হতে পারে, বিষমবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, কিছু বলা হয়নি। তো এখন যদি ত্রিভুজটা সমকোণী হয়, যেমন ধরো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমাকে দেখাচ্ছি। সমকোণী ত্রিভুজ, ধরো এই সমকোণ বানালাম এই সি কোণকে, আর এই অতিভুজ হয়ে গেল AB। তাহলে এই যে সি কোণের বিপরীত বাহু সি, তাহলে আর এই যে এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি। তাহলে লক্ষ্য করো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই নয় কি? এই যে লক্ষ্য করো, হ্যাঁ, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই যে এই প্রতিজ্ঞায় সি স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নয়, বরং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে সি স্কোয়ার যদি বসাও, তাহলে এইটুকুর পরিবর্তে আসবে সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, 2c স্কোয়ার। 2c স্কোয়ার আর 3 গুণ করলে 6c স্কোয়ার। আর ডান পাশে যেটা আসবে সেটা হলো 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা আসছে কিন্তু
এখন লক্ষ্য করো 6 4 2 দ্বারা ভাগ যায়, তাহলে 3c² ইকুয়াল টু 4 ইন্টু এই যে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখন লক্ষ্য করো যে আমি যদি এই যে মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা যদি বাম পাশে নিয়ে আসি, 4-এর সাথে যেহেতু গুণন হিসেবে আছে এটুকু যদি বামে আনি তাহলে ভাগ হয়ে আসবে। তো আমি সি স্কোয়ারের নিচে এটা নিয়ে আসলাম যে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে লক্ষ্য করো ও পাশে কিন্তু এই যে 6 এবং 4 2 দ্বারা ভাগ করে কিন্তু এ পাশে 3, ও পাশে কিন্তু 2 হবে, 4 নয় 2 হবে। তাহলে ও পাশে আছে 2, আর এই যে সি স্কোয়ারের সাথে 3 ছিল সেটা কিন্তু নিচে গেল। তাহলে দেখো এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ আর এই যে মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গের অনুপাত, বর্গের সমষ্টির অনুপাত ইকুয়াল টু 2:3, কিন্তু এই যে উপরে 2 তাহলে 2:3। তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 2:3। এটা আমাদের সঠিক উত্তর। তবে হ্যাঁ, এই যে এত দূর সমাধান করা তা কিন্তু সম্ভব হবে না, তাই না? এমসিকিউ খুব দ্রুত আনসার করতে হবে। কাজেই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এটা আগে থেকে যদি সলিউশন করা থাকে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং মধ্যমা সমূহের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির অনুপাত হয় 2:3, আগে থেকে জানা থাকলে খুব দ্রুত উত্তরটা খুঁজে নেওয়া যাবে এবং আনসার করা যাবে 2:3। তার মানে এখানে গ নম্বরটা সঠিক উত্তর। এবার 3 নম্বরের প্রশ্নটা তোমরা চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একেবারে খুবই পরিচিত একটা উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। যদি তোমাদের আগের বছর না এসে থাকে তাহলে তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো একটা ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, সেই উপপাদ্য থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। চিত্রটা পুরোপুরি সেরকম করেই আঁকিয়ে দেওয়া হয়েছে। চিত্রে এস পরিকেন্দ্র বলা হয়েছে, এস পরিকেন্দ্র, জি ভরকেন্দ্র এবং ও লম্ববিন্দু। এখন এটা একটা বহুপদী, 3টি অপশন এখানে দেওয়া আছে। দেখি আমরা যাচাই করি। এও জি ত্রিভুজ ও এসপিজি ত্রিভুজ সদৃশ্যকোণী। হ্যাঁ, এ ও জি ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা, আর এসপিজি ত্রিভুজ তার মানে এই ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজ অবশ্যই সদৃশ্যকোণী, তার মানে 1 সঠিক। আর এপি ইস টু এ জি ইকুয়াল টু 3:2। তো আমরা জানি যে জি এখানে ভরকেন্দ্র বলা হয়েছে, ভরকেন্দ্র, তো ভরকেন্দ্র মধ্যমাকে 2:3 অনুপাতে বিভক্ত করে। তার মানে এই যে এপি মধ্যমা, এদিকে এই এর দিকে কিন্তু 2 ভাগ, এই যে জি থেকে যদি আমরা হিসাব করি তাহলে এর দিকে 2 ভাগ, আমি এখানে একটা পয়েন্ট করে দিই 2 ভাগ বোঝানোর জন্য। এই যে এইটুকু 1 ভাগ আর এইটুকু 1 ভাগ, আর জি থেকে পি এর দিকে 1 ভাগ, এই হলো মোট সমান 3 ভাগ। এখন এখানে বলা হয়েছে এপি, তার মানে টোটালটা তাহলে 3, টোটালটা কিন্তু 3, আর এপি ইস টু এজি, এজির দিকে কিন্তু 2, তাহলে 3:2 কিন্তু আসার কথা, কিন্তু এখানে আছে 3:1। সুতরাং এটা কিন্তু সঠিক নয়। আবার লক্ষ্য করো, এই উপপাদ্যটা যখন প্রমাণ করেছো তখন কিন্তু এটা করেছো শুরুর দিকেই, প্রমাণের শুরুর দিকেই, যে এই যে লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর লম্বের দ্বিগুণের সমান। তো সেটা কিন্তু এসপি, লম্ব কিন্তু এসপি, তার মানে ও এ হবে এসপি এর দ্বিগুণ, তাহলে এসপি হবে ও এর অর্ধেক, এসপি এই যে ও এর অর্ধেক, তার মানে এটা সঠিক। তাহলে 1 আর 3 কিন্তু এখানে সঠিক, তার মানে 1 আর 3 দেওয়া আছে খ নম্বরে, এখানে সঠিক উত্তর হচ্ছে খ। এবার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রত্যেকটি মধ্যমার দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের মধ্যমাই কিন্তু উচ্চতা। হ্যাঁ, সো আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটা তোমরা জেনারেল ম্যাথেই করে আসছো, সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই যে বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 4, ব্যাস। এখন 2 দ্বারা এই 4 কাটলে 2, তার মানে 2√3। তাহলে এবার অপশন খুঁজে নাও, 2√3 যেখানে আছে, এই যে খ নম্বর, তার মানে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে খ। এবার আবারও সেই ওই উপপাদ্য, গুরুত্বপূর্ণ উপপাদ্যটি, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ, এটা আমরা জানি। পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু খুঁজে নাও। পরিকেন্দ্র, ভরকেন্দ্র, এই যে ভরকেন্দ্র আছে, লম্ববিন্দু মানে লম্বকেন্দ্র, আর এই যে পরিকেন্দ্র, উল্টাপাল্টা করে দেওয়া আছে, খ নাম্বারটাই এখানে সঠিক উত্তর।
এবার 6 নম্বরের এই প্রশ্নটি সমাধান করব। 6 এবং 7 নং, অর্থাৎ এটি অভিন্ন তথ্যভিত্তিক একটি উদ্দীপকের উপরে কিন্তু দুটি প্রশ্ন করা হয়েছে, 6 এবং 7। তো উদ্দীপকটা আমরা একটু দেখে নিই। একটা চিত্র দেওয়া হয়েছে এবং চিত্রের নিচে কিন্তু বলা আছে ডি ও এফ হলো যথাক্রমে বিসি ও এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু এবং ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তার মানে এডি হচ্ছে একটি মধ্যমা, ডি যেহেতু মধ্যবিন্দু, এডি হচ্ছে মধ্যমা, আবার ই যেহেতু এসি এর মধ্যবিন্দু, বিইউ কিন্তু একটি মধ্যমা। তাহলে আমরা বলতে পারি ডি যেহেতু মধ্যবিন্দু। আর এদিকে 6 নম্বরে কি বলেছে দেখো, সিডি ইকুয়াল টু সিই ইকুয়াল টু 4। তার মানে সিডি হচ্ছে 4, সিডি অংশটুকুর দৈর্ঘ্য 4 এবং সিই অংশটুকুর দৈর্ঘ্যও কিন্তু 4। তাহলে সিডি যদি 4 হয় তাহলে বিডিও 4, কেননা বিডি আর সিডি কিন্তু ইকুয়াল। একইভাবে সি যদি 4 হয় তাহলে এই অবশ্যই 4। তার মানে আমরা বলতে পারি যে এখানে এসি, এই যে এসি কিন্তু 4 প্লাস 4, তার মানে 8, এসির মান হবে 8। তেমনি বিসি, এই বিসিও কিন্তু হবে তোমার 4 প্লাস 4 সমান 8, সমান 8। হ্যাঁ, এটা আগে আমরা বের করে নিলাম, প্রয়োজন হতে পারে। আচ্ছা, সিডি সমান সি সমান 4 এই তথ্য থেকে, আর এই যে নিচে যে বলা আছে ডি ও এফ হলো যথাক্রমে বিসি ও এস এর মধ্যবিন্দু, এই দুটি তথ্য ব্যবহার করে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এবার যেটা বলা হয়েছে যে বিসি এর উপর, 6 নম্বরের মূল প্রশ্ন যেটা, বিসি এর উপর এডি ও এবি এর লম্ব বিক্ষেপ, বিসি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ। হ্যাঁ, এই যে বিসি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ আসলে কি? এই যে বিসি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ, দেখো এটা আমি ঠিক এভাবে বের করতে বলবো যে বিসি এর উপর, মানে ভুল হবে না তোমার যদি এটা করো, বিসি এর উপর, হ্যাঁ, এডি এর লম্ব বিক্ষেপ, এডি, এডি এর, এটা যদি তুমি এভাবে ধরো। আচ্ছা, এখন দেখো যার লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ? এডি এর লম্ব বিক্ষেপ। লক্ষ্য করো যে এ আর ডি বিন্দুর কোনোটা বিসি এর উপর আছে কিনা। হ্যাঁ, আছে, ডি বিন্দু বিসি এর উপর আছে। তাহলে এখান থেকে কিন্তু দৈর্ঘ্যটা শুরু হবে। আর এডি এর, ডি বিন্দু যেহেতু বিসি এর উপর, এ বিন্দু থেকে, এই যে এই এ বিন্দু থেকে আমরা বিসি এর উপর লম্ব অঙ্কন করব। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, সেটা কি? এসি। এই লম্বের পাদবিন্দু কিন্তু সি। তাহলে ডি থেকে সি পর্যন্ত হচ্ছে এই লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য, অর্থাৎ বিসি এর উপর এডি এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কিন্তু 4। আবার বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ, একইভাবে যদি তুমি লেখো বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ, তাহলে আবার লিখি, এখানে লিখি বিসি এর উপর, বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ। হ্যাঁ, এবি এর লম্ব বিক্ষেপ আগে বুঝে নাও, তারপরে শর্টকাটটা তোমরা বুঝতে পারবে। তো বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ, এখন আমরা দেখব যে এই যে এবি এর লম্ব বিক্ষেপ, এ এবং বি এর কোনো বিন্দু বিসি এর উপর আছে কি না। হ্যাঁ, বি বিন্দুই তো বিসি এর উপর আছে। তাহলে বি বিন্দু থেকে লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় শুরু। আর বি বিন্দু থেকে শুরু, এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকো। এ বিন্দু থেকে বিসি এর উপর যদি তুমি লম্ব আঁকো, এই যে এ বিন্দু থেকে বিসি এর উপর এসি লম্ব, তাহলে সি বিন্দু পর্যন্ত, মানে এই লম্বের পাদবিন্দু কিন্তু সি, তাহলে সি বিন্দু পর্যন্ত, বি থেকে সি বিন্দু পর্যন্ত হচ্ছে ওই লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য। তাহলে বিসি দৈর্ঘ্য তো আমরা জানি 4 প্লাস 4 মানে 8, এই যে এখানে বের করে নিয়েছি আমরা 8। তাহলে এই বিসি এর উপর এডি এর লম্ব বিক্ষেপ 4, আর এই বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে 8। তাহলে মোট হচ্ছে কত? 12। তার মানে আমাদের এই 6 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো 7 নম্বরে যাই, এডি প্লাস বিই। আচ্ছা, দেখি এডি, এই এডি দৈর্ঘ্যটুকু আসলে কত। আমরা যদি এডি দৈর্ঘ্যটুকু বের করতে চাই, তাহলে এডিসি সমকোণী ত্রিভুজে আমরা এডি দৈর্ঘ্য বের করতে চাইলে আমরা বলবো এই যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা স্কোয়ার না দিয়ে ওই পাশে আমি রুট করি, তাই না? তাহলে এই এডি হচ্ছে অতিভুজ, আর এই যে ডিসি এবং এসি, তাহলে ডিসি এর দৈর্ঘ্য তো 4, তার একে স্কোয়ার করলে হবে 16, আর এসি এর দৈর্ঘ্য কিন্তু 4 প্লাস 4 8, তার মানে 64 কিন্তু। তাহলে এটা আসছে কত? হ্যাঁ, 16 আর 64 যদি যোগ করো, 6 4 10 0, হাতে 1,
7 আর 1 8, এটা কিন্তু 80। তাহলে 80 কিন্তু 5 16 80, সেই 16 যদি রুটের বাইরে আসে 4√5, তার মানে √80 মানে 4√5, এটা আমাদের জানা থাকলো। আর বিই কিন্তু অনুরূপভাবে দেখো বিসিই ত্রিভুজের অতিভুজ কিন্তু বি, সেই বি যদি আমরা বের করি তাহলে একইভাবে আমরা বের করব এই যে √, দিয়ে, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য, বিসি স্কোয়ার, তার মানে বিসি তো 4 + 4 8, 8 এর স্কোয়ার তার মানে 64, প্লাস সিই এর স্কোয়ার তার মানে 4 স্কোয়ার তার মানে কি 16। তাহলে ওই আগেরটার মতোই কিন্তু আসছে, দেখো এটাও হবে √80, আর √80 মানে কিন্তু 4√5। তো এই দুইটার কিন্তু যোগফল এডি যোগ বি, তার মানে 4√5 প্লাস 4√5, তার মানে 4টা √5 আর 4টা √5 যোগ করলে হবে 8টা √5, তার মানে খ নম্বর সঠিক উত্তর। আশা করি এটাও খুব চমৎকার বুঝতে পেরেছ। প্র্যাকটিস করবে কিন্তু, হ্যাঁ, এ ধরনের নানান রকম করে চিত্র এঁকে কিন্তু প্রশ্ন করতে পারে। তাহলে এই যে আমরা 6 এবং 7 শিখলাম, এখানে কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টার উপর গুরুত্ব দিয়ে এই প্রশ্ন করা হয়েছে সেটা হলো লম্ব বিক্ষেপ, যে তুমি লম্ব বিক্ষেপ ধরতে পারো কিনা। আর লম্ব বিক্ষেপ যাতে ধরতে পারো সেজন্যই কিন্তু আমি অনেক ডিটেলস আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার 8 নম্বর প্রশ্নটার উত্তর। 8 নম্বর প্রশ্নটা বলা হয়েছে একটি ত্রিভুজের কোন সমূহের সমদ্বিখণ্ডকগুলোর সাধারণ ছেদবিন্দুটি কি, সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু এটা জেনারেল ম্যাথমেটিক্সেই করেছো, ও ওখানে তোমরা বৃত্তের অধ্যায়ে অর্থাৎ 8ম অধ্যায়ে একেবারে শেষের দিকে কয়েকটি সম্পাদ্য কিন্তু করেছো, এবং সেখানে পরিকেন্দ্র মানে পরিবৃত্ত, বহির্বৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন করতে শিখেছ। সেই যে অন্তর্বৃত্ত অঙ্কন করতে শিখেছ, লক্ষ্য করো একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত যদি আঁকতে হয় তাহলে কিন্তু কোনগুলার সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হয় সেই বৃত্তের কেন্দ্র, আর সেই কেন্দ্রটাকে আমরা বলবো অন্তঃকেন্দ্র। তার মানে কোন সমূহের সমদ্বিখণ্ডকগুলোর সাধারণ ছেদবিন্দুটি হচ্ছে অন্তঃকেন্দ্র, এটা গ নম্বর সঠিক। এবার আবারও সেই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রয়োগের উপর আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব। যে কোনো সমকোণী ত্রিভুজের বাহুগুলো এ বি সি, মধ্যমা ডিইএফ, ত্রিভুজটা কিন্তু সমকোণী, লক্ষ্য করো ত্রিভুজটা সমকোণী, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। ত্রিভুজটা কিন্তু সমকোণী, এটা লক্ষণীয় বিষয় যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে এ বি সি, এবং মধ্যমা ডিইএফ, বি কোণ সমকোণ, সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, তাহলে অতিভুজ নিশ্চয়ই বি, এটা অতিভুজ। হ্যাঁ, মানে কোণের বিপরীত বাহু কিন্তু ওই অক্ষর দিয়েই প্রকাশ করা হয়, জাস্ট স্মল লেটারে। সেই হিসাবে বি কোণ যেহেতু সমকোণ, তাহলে এই বি বাহুটাই হলো অতিভুজ। তাহলে বি যদি হয় অতিভুজ, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গ হবে অন্য দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তার মানে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করে নিলাম। আর আমরা তো জানি যে ত্রিভুজের বাহুগুলার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। তো মধ্যমা হচ্ছে ডি, তাহলে ডি স্কোয়ার স্কোয়ার যোগ এফ স্কোয়ার, এটা তো তাই না, এটা আমরা জানি। এখন কথা হলো যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে যদি বি স্কোয়ার বসাই তাহলে এখানে আসবে 2b স্কোয়ার, তার মানে আসবে 6b স্কোয়ার, লক্ষ্য করো। আর ওপাশে 4 ইন্টু ডি স্কোয়ার যোগ স্কোয়ার যোগ এফ স্কোয়ার। তাহলে এবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3b স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি, এখন শুধু মিলিয়ে দেখা দরকার যে এটা কোথায় আছে। এই যে 3b স্কোয়ার, লক্ষ্য করো এই যে 3b স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, ও যখন আমরা 2 দ্বারা ভাগ করেছি এক পাশে ভাগ হয়েছে, অন্য পাশে ভাগ করে নিই। হ্যাঁ, এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু এখানে 2ই আসবে, তার মানে 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তার মানে এই গ নম্বরই কিন্তু সঠিক উত্তর। 10 নম্বরের প্রশ্নটি কি বলেছে দেখে নেই। নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো, নববিন্দু বৃত্ত কাকে বলে। নববিন্দু ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 25 পাই, আর ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল যেহেতু 25 পাই, আমরা যদি ধরে নেই যে সেই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ R1,
তাহলে আমি বলতে পারি পাই আর ওয়ান স্কোয়ার। এই যে পাই আর, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি আর ওয়ান ধরি, তাহলে ক্ষেত্রফল পাই আর ওয়ান স্কোয়ার, আর সেই ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই জন্য ইকুয়াল দিয়ে লিখছি 25 পাই। এবার উভয় পাশ থেকে যদি পাইকে কেটে দিই আমরা, তাহলে আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 25, তার মানে আর ওয়ান ইকুয়াল টু কিন্তু 5। এটা হলো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ। এখন নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কিন্তু পরিব্যাসার্ধের অর্ধেক, তাহলে পরিব্যাসার্ধ হবে এর দ্বিগুণের সমান। তাহলে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 5, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ নিশ্চয়ই, পরিবৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নেই R2, সেটা হবে 2R1। তার মানে পরিবৃত্তে এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণের সমান হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে 2 × 5, তার মানে কত? 10। তাহলে আমরা কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়েছি। পরিবৃত্তের ক্ষেত্রফল তাহলে পাই আর 2 তার স্কোয়ার, তাহলে পাই তো পাই থাকলো, আর 2 মানে 10, তার মধ্যে স্কোয়ার, তাহলে কত? 100 পাই। আমরা উত্তর পেয়ে গেছি। 100 পাই কোথায় আছে খুঁজে নেওয়ার বিষয়। হ্যাঁ, এই যে গ নম্বরে আছে, তার মানে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছ। এবার 11 নম্বর, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। একটা অভিন্ন তথ্যভিত্তিক, হ্যাঁ না, এটাকে বলে বহুপদী, অভিন্ন তথ্যভিত্তিক নয়, বহুপদী। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে ভরকেন্দ্র বলে। হ্যাঁ, এই স্টেটমেন্টটা সঠিক। ত্রিভুজের 3 বাহু ইচ্ছামতো দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করা যায় বলেছে, আসলে কিন্তু যায় না। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই ত্রিভুজ অঙ্কন করা যায় না। যেমন ধরো, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে 1 একক, 2 একক এবং 3 একক, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। কেন? আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে লক্ষ্য করো, এই যে প্রথম যে 2টা বাহুর সমষ্টি যদি তুমি বের করো, এটা কি তৃতীয় বাহুর চেয়ে বড় হবে? দেখো তো, 1 আর 2 যোগ করলে কি 3 এর চেয়ে বড় হবে? না, ইকুয়াল হবে। সুতরাং এই 3টি, অর্থাৎ 1 যদি একটা বাহুর দৈর্ঘ্য হয়, 2 এবং 3 যদি অপর 2টা বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে এই 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। সুতরাং বাহুর দৈর্ঘ্য ইচ্ছামতো দেওয়া থাকলেই ত্রিভুজ অঙ্কন করা যায় না। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে কিভাবে? যদি ত্রিভুজ অঙ্কন করতে হয় তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে এভাবে যে যে কোনো 2টার যোগফল যেন তৃতীয়টার চেয়ে বড় হয়। হ্যাঁ, কাজেই এই যে বলা হয়েছে ত্রিভুজের 3 বাহু ইচ্ছামতো দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করা যায়, এই কথাটা আমরা মানতে পারছি না, এটা সঠিক নয়। এবার দেখি 3 নম্বরটা, ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। এটা তো আমরা একটু আগেই করে আসলাম, এটা সঠিক। তার মানে 11 নম্বরের এই 1 আর 3 সঠিক। আমরা খুঁজে নেই 1, 3 কোথায় আছে? গ নম্বরে আছে। সুতরাং গ নম্বরটা সঠিক উত্তর। এবার অভিন্ন তথ্যভিত্তিক 12 এবং 13 নং প্রশ্নের উত্তর আমাদের এই চিত্রের উপর থেকে দিতে হবে। বলছে XY সমতলে এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কত? XY সমতলে এ এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য, হ্যাঁ, এ কিন্তু একটা বিন্দু, একটা বিন্দুর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হবে 0। তার মানে এ এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য হচ্ছে 0। আচ্ছা, বিন্দুর লম্ব বিক্ষেপ কিন্তু 0, মনে রাখতে হবে। একটা বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে ওই বিন্দুর পাদবিন্দু এবং তার দৈর্ঘ্য হচ্ছে 0। তোমরা কিন্তু মূল বইটা পড়ে নেবে, মূল বইটাতে এটা পরিষ্কার করে বলা হয়েছে। আর এবার আমরা 13 নম্বরের প্রশ্নটা দেখি একটু। XY সমতলে AB এর লম্ব বিক্ষেপ, হ্যাঁ, XY সমতলে AB এর লম্ব বিক্ষেপ। তাহলে AB এর লম্ব বিক্ষেপ, এ বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, তার পাদবিন্দু নিব, তার মানে P, আর বি বিন্দু থেকে একটা লম্ব এঁকে তার পাদবিন্দু নেব, এখানে আছে সেই পাদবিন্দুটা কিউ, তাহলে পি কিউ। তাহলে আমরা বলতে পারি যে XY এর উপর AB এর লম্ব বিক্ষেপ হচ্ছে পি কিউ। আমরা উত্তর খুঁজে নেই, পি কিউ কোথায় আছে? হ্যাঁ, এই যে ঘ নম্বরে আছে, অর্থাৎ 13 নম্বরের ঘ সঠিক উত্তর। এবার 14 নম্বরের প্রশ্নটা আবারও বহুপদী। ABC সমকোণী ত্রিভুজে সমকোণ ভিন্ন অপর কোণ দুটি সূক্ষ্ম কোণ, এ তো সবাই জানে, তোমরা সবাই জানো। সমকোণ ছাড়া অন্য যে দুইটা কোণই কিন্তু সূক্ষ্মকোণ অবশ্যই। আর মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, হ্যাঁ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান। আমরা একটু আগেই এটা সমাধান করে আসছি, এটা সঠিক।
মধ্যমাগুলোর উপর অঙ্কিত, এখানে কিন্তু মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে দেখো আমরা এটা পড়ে আসছিলাম, এই যে মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, সমষ্টির দ্বিগুণ, এই যে এটা কিন্তু আমরা পড়ে আসছি, এই যে দ্বিগুণ, সেটা কি হবে? অতিভুজের উপর অঙ্কিত হ্যাঁ, অতিভুজ যদি সি হয় তাহলে সি স্কোয়ার, এটা কিন্তু থ্রি সি স্কোয়ার, এটা আমরা একটু আগে করে আসছি। হ্যাঁ, সুতরাং এটা সঠিক। লম্ববিন্দু, ভর কেন্দ্র ও পরিকেন্দ্র অপর একটি ত্রিভুজ গঠন করে, মোটেও না। কেননা আমরা জানি লম্ববিন্দু, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র এক সরলরেখায় অবস্থিত। এরকম একটা সরলরেখার উপরও যদি তিনটা বিন্দু থাকে তাহলে সেই তিনটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। যেহেতু লম্ববিন্দু, ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ সমরেখ, সুতরাং এই তিনটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যাবে না, এটা সঠিক নয়। হ্যাঁ, সুতরাং এই 14 নম্বরের প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে 1 আর 2 যেখানে আছে, অর্থাৎ ক নম্বর এখানে সঠিক উত্তর। এবার 15 নম্বর প্রশ্নটির উত্তর দেখো। 15 নম্বর প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, আসলে কিন্তু এই চিত্রটা থাকবে না। আমি আসলে এই প্রশ্নটা খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই চিত্রটা এনেছি। হ্যাঁ, এখানে কিন্তু এই চিত্রে লক্ষ্য করো, এই চিত্রে কিন্তু কোনো সমবাহু ত্রিভুজ আঁকা হয়নি, বোঝাই যাচ্ছে এটা সমবাহু ত্রিভুজ নয়। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? আর এখানে আমি যে ত্রিভুজ নিয়েছি এটা সমবাহু ত্রিভুজ নয়। আর পরিবৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার দেওয়া আছে। যাই হোক, এই এপি যদি হয় ব্যাস, তাহলে এর অর্ধেকই হবে ব্যাসার্ধ, মনে করো। হ্যাঁ, যদি আমি ধরে নিই যে এই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, মনে করো ও, যদি আমি কেন্দ্রকে ও ধরে নিই তাহলে এই ওপি হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, ওপি ইকুয়াল টু হলো আর, ওপি ইকুয়াল টু ও এ বলতে পারি, ও এও পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু হলো আর, অর্থাৎ এই মানটা কিন্তু দেওয়া আছে কত? 2। এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আর কি বের করতে বলছে? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এবং সমবাহু ত্রিভুজ কিন্তু, আর এটা কিন্তু সমবাহু ত্রিভুজ নয়, বারবার যেটা বলছি। লক্ষ্য করো, এরকম একটা ত্রিভুজ যদি দেওয়া থাকে তাহলে তোমরা তোমাদের অনুশীলনীতে এরকম করে পড়েছো, এবং সেটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে। আর এটা আমি নিয়েছি বিষমবাহু ত্রিভুজ। আসলে সেক্ষেত্রে লক্ষ্য করো, যে বিন্দু থেকে লম্ব আঁকা হয়েছে, এই যে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকা হয়েছে, ওই এ বিন্দুগামী যে দুইটা বাহু এ বি আর এসি, এই দুইটা বাহুর হ্যাঁ দৈর্ঘ্যের গুণফল এ বি ইন্টু এসি, হ্যাঁ, ইকুয়াল টু হবে এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ, যে পরিবৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r ইন্টু ওই লম্বের দৈর্ঘ্য, এটা। এখন যদি ত্রিভুজটা সমদ্বিবাহু বা সমবাহু হয়, অর্থাৎ এ বি আর এসি যদি সমান হয়, তাহলে এসি এর পরিবর্তে যদি এ বি বসাই, তাহলে এখানে আমি বলতে পারি এ বি স্কোয়ার, এই যে এ বি ইন্টু এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি, রাইট? এখন লক্ষ্য করো যে আমাদের কিন্তু এই এ বি বের করতে হবে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি বের করতে হবে, এদিকে এডি নেই। এদিকে সমবাহু ত্রিভুজের উচ্চতা, কিন্তু উচ্চতার সূত্র আমরা কিন্তু জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহু কি? এ বি। তো এটাই কিন্তু এই যে বাহুর দৈর্ঘ্য এ বি, √3/2 ইন্টু এ বি, এটা কিন্তু উচ্চতা, তার মানে এইটা ইকুয়াল টু কিন্তু এডি। তাহলে আমি এডি এর পরিবর্তে বসাতে পারবো √3/2 ইন্টু এ বি, এই এডি এর পরিবর্তে। তাহলে দেখো এই যে এ বি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি এর পরিবর্তে √3/2 ইন্টু এবি, রাইট? এখন কিন্তু চমৎকার একটা পজিশন আসছে। এবি দ্বারা যদি উভয় পক্ষে কাটাকাটি করি তাহলে এ পাশে একটা এবি থাকবে, আর ও পাশে লক্ষ্য করো 2 ইন্টু আর এর মান কিন্তু দেওয়া আছে, এই যে আর এর মান 2, এটা দেওয়া আছে, ইন্টু এখানে √3/2। এই এবি কিন্তু চলে গেছে, এই যে এবি স্কোয়ার আর এবি চলে গেছে, কিন্তু এখানে এবি রয়ে গেছে আর ওই এবি চলে গেছে, তার মানে ওটা থাকলো না। এই 2 আর এই 2 যদি কেটে দেই তাহলে 2√3 হচ্ছে এবি এর দৈর্ঘ্য, তার মানে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 2√3। দেখো 2√3, এই যে খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। খুব চমৎকার একটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করলাম। এবার 16 নম্বর, পি কিউ আর ত্রিভুজের পি আর কিউ কোণ স্থূলকোণ হবে যখন পি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। এখন তোমাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিই, তোমাদের
তৃতীয় অধ্যায়ের যে প্রথম উপপাদ্যটা পড়েছ সেখানে কিন্তু এরকমটি পড়েছিলে, হ্যাঁ, যে একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সে এখানে এই যে পি আর কিউ যেহেতু স্থূলকোণ, আমি যদি ত্রিভুজটা ওরকম করে আঁকি, হ্যাঁ, একটা স্থূলকোণ এঁকে দেখো, ধরো এই একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা পি আর কিউ কিন্তু স্থূলকোণ ধরা হয়েছে, তার মানে এই কোণটা স্থূলকোণ, এই যে পি আর কিউ, এই কোণটা যদি স্থূলকোণ ধরা হয় পি আর এটা কিউ, তাহলে দেখো স্থূলকোণের বিপরীত বাহু কিন্তু পি কিউ, তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুই বাহুর উপর, অন্য দুই বাহু কি, একটা হলো আর কিউ, এই যে কিউ আর এবং পি আর, তাহলে পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার এমনটি কিন্তু আসবে, হ্যাঁ, এই যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এর সাথে প্লাস ওই দুই বাহুর যে কোনো এক বাহু, সে ওই দুই বাহুর যে কোনো এক বাহু, সেটা যদি ধরি আমি কিউ আর, তাহলে তার উপর অন্য বাহুর লম্ব বিক্ষেপ, এখন এই কিউ আর এর উপর পি আর এর লম্ব বিক্ষেপ যাই থাকুক সেটা সে পি এম, তাহলে সেই পি এম নিলাম, হ্যাঁ, ওই অপর বাহু এবং তার উপর অন্য বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টি সমান, এরকম কিন্তু। এবং সেক্ষেত্রে লক্ষ্য করো যে পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ারের সাথে কিছু একটা যোগ করা হলে তবেই সেটা পি কিউ স্কোয়ারের সমান হয়, তার মানে কি, তাহলে নিশ্চয়ই পি কিউ স্কোয়ারটা অনেক বড়, এবং সেটা এই যে এই দুইটার সাথে কিছু একটা যোগ করলে তবেই পি কিউ আর স্কোয়ারের সমান হয়, তাহলে পি কিউ আর স্কোয়ার অবশ্যই এই দুটার চেয়ে বড়, তার মানে পি কিউ স্কোয়ার সমান পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, এবং এক নম্বরটা সঠিক। আর দুই নম্বর সূক্ষ্ম কোণ যদি হয়, হ্যাঁ, এখন যদি এমন হয় যে এটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ পি কিউ আর ত্রিভুজের, হ্যাঁ, এই কোণটা সূক্ষ্ম কোণ, তাহলে কিন্তু এই সূত্রটা দাঁড়াবে, এই উপপাদ্যটা দাঁড়াবে পি কিউ স্কোয়ার, সরি, এই যে পি কিউ স্কোয়ার, মনে করো পি কিউ স্কোয়ার আছে, এখানে পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার, আর এই যে প্লাসটা, এই প্লাসটা হয়ে যাবে জাস্ট মাইনাস, মাইনাস টু ইন্টু কিউ আর ইন্টু পিএম, ওই লম্ব বিক্ষেপ, হ্যাঁ, পিএম, মনে করো এখানে পিএম আছে। আচ্ছা, এখন দেখো এই দুইটার সমষ্টি থেকে কিছু একটা বাদ দিলে তবে এটা সমান হয়, তার মানে নিশ্চয়ই এই সমষ্টিটা বড় আর পি কিউ স্কোয়ার ছোট, তার মানে পি কিউ স্কোয়ার অবশ্যই, হ্যাঁ, ছোট পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ারের চেয়ে। আশা করি বিষয়টা বুঝেছ, কেননা এই দুটার সমষ্টি থেকে কিছু একটা বিয়োগ করলে তবে এটা সমান হবে, তার মানে এই দুটো সমষ্টি নিশ্চয়ই এটার চেয়ে বড়, যার কারণে এটা থেকে কিছু একটা বিয়োগ করলে তবে এটা সমান হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটাও সঠিক। এবার পি আর কিউ কোণ সমকোণ হবে, এখন যদি পি আর কিউ কোণ আমরা সমকোণ করে আঁকাই, সে এই হলো পি আর এই হলো আর, এই হলো কিউ, এটা যদি সমকোণ হয় তাহলে পি কিউ অতিভুজ, তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, তার মানে 3 নম্বরটাও সঠিক, সুতরাং 1, 2, 3 অর্থাৎ ঘ নম্বরটা এই প্রশ্নের সঠিক উত্তর। এবার 17 নম্বর, লক্ষ্য করো যে চিত্রে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, আবার সমকোণের যে শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দু থেকে অতিভুজের উপরে কিন্তু লম্ব আঁকা হয়েছে, এবং এক্ষেত্রে এই সমকোণীয় শীর্ষবিন্দু থেকে অতিভুজের উপর লম্ব আঁকা হলে সেই লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় ওই লম্বটা অতিভুজকে যে দুইটা ভাগে ভাগ করেছে তাদের গুণফলের সমান, অর্থাৎ এখানে হবে বিডি ইন্টু সিডি। এখন লক্ষ্য করো যে এখানে বিসি এর মান কিন্তু 4, বিসি এই যে বি থেকে সি পর্যন্ত 4 আর সিডি 1, তাহলে সিডি যদি 1 হয় আর বিসি যদি 4 হয় তাহলে বিডি নিশ্চয়ই 3, তাহলে আমরা যদি এখন আমাদের কি বের করতে বলা হয়েছে এডি কত, তাহলে দেখো বিডি এর মান আমি 3 বসাতে পারছি, সিডি এর মান 1 বসাতে পারছি, তাহলে 3 ইন্টু 1 মানে 3, তাহলে নিশ্চয়ই এডি ইকুয়াল টু √3। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর এই যে
এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, এটা কিন্তু তোমাদের বইয়েতে টলেমির উপপাদ্যের পরে এটা প্রমাণ করা আছে, দেখো উদাহরণে প্রমাণ করা আছে, সেখান থেকেই মূলত এই এমসিকিউটা করা হয়েছে। তাহলে এডি ইকুয়াল টু কত পেয়েছি? √3, এই যে ঘ নম্বরটা এই প্রশ্নের সঠিক উত্তর। এবার 18 নম্বরের প্রশ্নটা, ডিএফ ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডিএম লম্ব ইএফ। হ্যাঁ, আমরা কিন্তু এই চিত্রের মানে এই যে প্রশ্ন, এই প্রশ্নের উপর ভিত্তি করে একটা চিত্র এখানে নিয়েছি। প্রশ্নে কিন্তু চিত্র দেওয়া থাকবে না, যেভাবে বর্ণনা দেওয়া আছে তাতে চিত্র দেওয়া থাকবে না। আমরা কিন্তু প্রশ্নটা সঠিকভাবে বোঝানোর জন্য, সহজ করে বোঝানোর জন্য আমরা চিত্রটা এঁকে নিয়েছি। তুমি এই প্রশ্নের সমাধানটা করার জন্য এভাবে সংক্ষেপে একটা চিত্র তুমি এঁকে নিতে পারো, ফ্রি হ্যান্ডে কোথাও এঁকে নিয়ে তুমি চিন্তা করলে তোমার জন্য বিষয়টা সহজ হবে। ডিই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, ডিএফ এর দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 এবং ডিএম এই যে লম্ব সেটা দেওয়া আছে 2। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। আর পরিব্যাসার্ধ দেওয়া আছে আর। হ্যাঁ, এরকম একটা প্রশ্নের সমাধান আমরা কিন্তু করে আসছি, তো এখানে আবারও করছি। এবং সেই যে এক্সট্রাটা, সেই এক্সট্রা অনুসারে ওই যে ডিই একটা বাহু, হ্যাঁ, আর ওই ডি বিন্দুগামী যে অপর বাহু ডিএফ, এই দুইটা বাহুর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা বাহুর অন্তর্গত আয়তক্ষেত্র, আর সেটা হবে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ, অর্থাৎ পরিব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিব্যাস হলো 2r ইন্টু ওই যে ওই লম্বটা ডিএম। এরকম একটা করেছিলাম, তাই না? আর সেটা সমবাহু ত্রিভুজ ছিল, ফলে এই দুটা বাহুর গুণফল এখানে আমরা এবিসি ত্রিভুজ দিয়ে করেছিলাম এবং এবি ইন্টু এসি লিখেছিলাম। এসির পরিবর্তে এবি বসালে এখানে এবি স্কোয়ার লিখেছিলাম। আশা করি মনে আছে তোমাদের। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে কিন্তু খুব সহজ, কেননা ডিই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 গুণন ডিএফ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 এবং এখানে 2 ইন্টু আর কিন্তু আমাদের বের করতে হবে, আর ডিএম এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 2। তাহলে 4r, কিন্তু 4r ইকুয়াল টু এত। তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হবে, এখানে হবে 5 ইন্টু 3.5/4, এমনটি কিন্তু হবে। তাহলে লক্ষ্য করো যে 5 দিয়ে যদি আমরা গুণ করি, 5 5 25, হাতে 2, 3 5 15, আর 2 17, এক ঘর পর দশমিক, যে 4 ম্যানুয়ালি করে ফেলছি। আর 4 দ্বারা এটা যদি কাটি, 4 4 16, হ্যাঁ, তারপরে দশমিক নিলাম 1, 15, আবার 4 4 16, কিন্তু ছোট হয়, তার মানে 3, 4.38 এরকম আসবে আর কি। যাই হোক, তো এখন এ হলো যে এখানে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ আসছে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। তাহলে 4.38 এটাকে যদি আমরা, এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ যত, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে 2 দ্বারা যদি আমরা করি তাহলে 2 পয়েন্ট, এই যে 2 যদি 3 এর মধ্যে একবার যাবে, আর এটা 8, 4 দুগুণে 8, যাই হোক 2 পয়েন্ট সামথিং একমাত্র আছে গ নম্বরে। এই গ নম্বরটাই সঠিক উত্তর। এরপরে 19 নম্বরের প্রশ্নটির সমাধান করি, চলো। পিকিউআর সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ পিআর ইকুয়াল টু 9 সেন্টিমিটার হলে ত্রিভুজটির মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি কত? হ্যাঁ, আমরা তো এই সূত্রটা আমরা করে আসছি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গের 3 গুণের সমান হয়, হ্যাঁ, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। মধ্যমা যদি ডি হয়, একটা ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এমনটি আমরা কিন্তু পড়ে আসছি, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমাদের কিন্তু এই অতিভুজটা দেওয়া আছে 9, তাহলে 3 ইন্টু 9 স্কোয়ার মানে 81 ইকুয়াল টু 2 ইন্টু এই যে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এমনটি কিন্তু আসছে, রাইট? এখন লক্ষ্য করো যে আমরা যদি এই মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টি যদি বের করি, এই 2 দ্বারা এটাকে ভাগ করতে হবে, রাইট? তাহলে 3 ইন্টু 81 ডিভাইডেড বাই 2, এমনটি কিন্তু হবে। তাহলে কত হয়? 3 একে 3, 3 আষ্টে 24, আর একে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, 2 দুগুণ 4, হ্যাঁ, 2 একে 2, 121 দশমিক সামথিং, তার মানে গ নম্বরটা সঠিক উত্তর। এবার আবারও একটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, 20 এবং 21 নং প্রশ্নের উত্তর করব এই চিত্রের আলোকে। পিকিউআর একটি ত্রিভুজ দেওয়া আছে এবং আমরা বলতে পারি পিআরএস একটি ত্রিভুজ দেওয়া আছে এবং
দেখো আর এস এর বর্ধিতাংশের উপর পি কিউ লম্ব আছে। যাই হোক, চিত্রটা যেভাবেই থাকুক না কেন, 20 নম্বর প্রশ্নটা তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে কি করতে হবে। পিএস এর লম্ব বিক্ষেপ লক্ষ্য করো, পিএস এর এস বিন্দু কিন্তু আর কিউ এর উপরে আছে। সুতরাং অপর যে প্রান্তবিন্দু পি থেকে যদি আমরা এই আর এস এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকি, তাহলে লম্বের যে পাদবিন্দু কিউ, এই যে পিএস এর একটা বিন্দু আছে এস, এই এস বিন্দু থেকে আর ওই যে পি কিউ লম্ব এঁকেছি আর এস এর বর্ধিতাংশের উপর, সেই লম্বের যে পাদবিন্দু কিউ, তাহলে এই এস কিউ হচ্ছে এই পিএস এর লম্ব বিক্ষেপ। আমরা খুঁজে বের করি এস কিউ না বলে আমরা কিন্তু কিউএস বলতে পারি, এস কিউ বা কিউএস। এই যে গ নম্বরে আছে কিউএস, তাহলে 20-এর সঠিক উত্তর হচ্ছে এই গ নম্বর। এবার 21 নম্বরের প্রশ্নটা কি বলছে যে আর কোণ সূক্ষ্ম কোণ হলে পিএস স্কোয়ার এর মান কোনটি? এই আর কোণ কিন্তু সূক্ষ্ম কোণ বলা হচ্ছে এই আর কোণটাকে। এখন আমরা তো এই জ্যামিতির একেবারে শুরুর দিকে যে দুটি উপপাদ্য পড়েছি, একটা স্থূলকোণ সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণ সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। দ্বিতীয় যে উপপাদ্যটা অর্থাৎ সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। তাহলে যেহেতু পি আর এস সূক্ষ্মকোণ, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তার মানে এই যে পি এস স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু অপর দুই বাহুর উপর, অপর দুই বাহু একটা হলো পি আর বা আর পি যাই বলো, আরেকটা হলো আর এস। তাহলে পি আর স্কোয়ার যোগ আর এস স্কোয়ার। তারপরে যেহেতু এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর, তোমাদের নিশ্চয় মনে আছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু এখানে বিয়োগ হয়। কি বিয়োগ হবে? এই যে এই দুই বাহুর যে কোনো এক বাহু, ধরো এই যে আর এস, তাহলে 2 ইন্টু আর এস, এবং এই আর এস এর উপর পিএস এর লম্ব বিক্ষেপ, সেটা কি এস কিউ বা কিউএস। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের সূক্ষ্মকোণ সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, যদি আমরা পি আর এস কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনায় নেই। তাহলে এইটা আমাদের খুঁজে বের করি, দেখি 21 নম্বরে এটা কোথায় আছে খুঁজে বের করি। হ্যাঁ, পিএস স্কোয়ার যোগ পি আর স্কোয়ার যোগ আর এস স্কোয়ার। দেখো পিএস স্কোয়ার তো এখানে দেওয়া আছে, এখানে পিএস স্কোয়ার দেওয়া আছে, পিএস স্কোয়ার ইকুয়াল টু হবে পি আর স্কোয়ার যোগ আর স্কোয়ার। এই যে পি আর স্কোয়ার আর স্কোয়ার, প্রত্যেকটার মধ্যে পি আর স্কোয়ার আছে, দেখো পি আর স্কোয়ার আর স্কোয়ার। তার মানে আমাদের শুধু পার্থক্য করতে হবে এই যে এই প্রথম দুইটার পরের অংশটুকু আমাদের পার্থক্য করতে। প্রথম দুইটা কিন্তু একেবারে প্রত্যেকটাই একই। তো আমরা জানি সূক্ষ্মকোণের ক্ষেত্রে ঋণাত্মক হয়, মাইনাস হয়, তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। এবং সেক্ষেত্রে একটা যদি আর এস নেই, দেখো দুইটার মধ্যে কিন্তু আর এস আছে, এই যে আর এস, অপরটা হবে এই আর এস এর উপর পিএস এর লম্ব বিক্ষেপ। এই যে মানে আর এস এর উপর দেখো, হ্যাঁ, এই দুই বাহুর যে কোনো এক বাহু যদি আমরা নেই পি আর এস, আর এস যদি নেই, তাহলে আর এস এর উপর পি আর এর লম্ব বিক্ষেপ আর কিউ, কিন্তু এটা কিন্তু কিউ এস না, আর কিউ। তার মানে এটা হবে তোমার পি আর স্কোয়ার, দেখো এখানে কিন্তু একটা ঝামেলা আছে, পি আর স্কোয়ার যোগ আর এস স্কোয়ার মাইনাস, এখন এই যে এই দুই বাহুর একটা বাহু যদি আমি আর এস নেই, দেখো মাইনাস দিয়ে কিন্তু উভয়টার ক্ষেত্রে আর এস আছে, দেখো এই যে আর এস আছে 2RS, কাজেই আমরা 2RS নিয়ে নিলাম। তাহলে যে বাহুটা নিলাম, এই দুইটা থেকে যেটা নিলাম তার উপর অপরটার লম্ব বিক্ষেপ, তাহলে আর এস নিয়েছি, আর এস এর উপর পি আর এর লম্ব বিক্ষেপ। এখন পি আর এর লম্ব বিক্ষেপ যদি আঁকি আমরা, তো আর বিন্দু তো আর এস এর উপরেই, আর পি বিন্দু থেকে লম্ব আঁকলে সেই লম্বের পাদবিন্দু হলো কিউ, তার মানে আর কিউ। তার মানে এখানে কিন্তু সঠিক উত্তরটা আমাদের খুঁজে নিতে হবে আর কিউ যেখানে আছে, এই যে আর কিউ আছে, অর্থাৎ খ নম্বরে 21-এর খ নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আরও একটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন 22 এবং 23 দুটি প্রশ্নের উত্তর করব আমরা এই চিত্রের আলোকে। আর বলা আছে যে চিত্রে বিই সমান সিই, এডি লম্ব বিসি। দেখো বিই সমান সিই, তার মানে ই বিন্দুটি, এই যে এই ই বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি এই মধ্যমা, এটা বলতে পারি। এখন প্রশ্ন দেখে নেই যে প্রশ্ন কি আছে। 22 নম্বর, এই রেখার লম্ব বিক্ষেপ নিচের কোনটি? লম্ব বিক্ষেপ এখন তো তোমরা নিশ্চয়ই বোঝো,
এই রেখার লম্ব বিক্ষেপ যদি আমরা চিন্তা করি তাহলে লক্ষ্য করছি চিত্র অনুযায়ী এই এর ই বিন্দু কিন্তু বিসি এর উপর, তাহলে ই বিন্দু তো থাকবেই, ই বিন্দু নিলাম। আর এই এর অপর যে প্রান্ত বিন্দু এ থেকে লম্ব আঁকলে সেই লম্বের পাদবিন্দু হলো কি ডি, তাহলে এখানে নেব ডি। তাহলে এই ইডি বা ডি সেটাই হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ, ই বা ডি। এই যে ডি আছে খ নম্বরে, তাহলে এই খ নম্বরই সঠিক উত্তর। এবার 23 নম্বরে কি চিত্র অনুযায়ী কোন সম্পর্কটি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যকে সমর্থন করে? দেখো যেহেতু এই মধ্যমা, তাহলে এই মধ্যমার যে শীর্ষবিন্দু এই যে তুমি কিভাবে দেখবা যে মধ্যমা যেটা আছে, মধ্যমার একটা বিন্দু কিন্তু একটা বাহুর মধ্যবিন্দু, অপর বিন্দু কিন্তু একটা ত্রিভুজের ওই ত্রিভুজের শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে যে মধ্যমাটাকে আমরা বিবেচনা করব, এখানে তো একটাই মধ্যমা দেওয়া আছে, যে মধ্যমাটা বিবেচনা করব সেই মধ্যমার যে প্রান্ত বিন্দুটা ত্রিভুজের শীর্ষবিন্দু, ওই শীর্ষবিন্দু থেকে ত্রিভুজের যে দুইটা বাহু অর্থাৎ এবি আর এসি, এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। হ্যাঁ, ওই মধ্যমার যে বিন্দুটা ত্রিভুজের শীর্ষবিন্দু, সেই বিন্দু থেকে ত্রিভুজের দুইটা বাহু, সেই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ইকুয়াল টু 2 ইন্টু, হ্যাঁ, ওই দুইটা বাহু ছাড়া অন্য যে দুইটা বাহু, অন্য যে একটা বাহু আছে, অন্য বাহুটা কি বিসি, এই অপর বাহুর এই যে অর্ধেকের উপর, তার মানে আমরা নিতে পারি বি অথবা সি, সে আমরা নিলাম বিই, তাহলে বি স্কোয়ার, হ্যাঁ, যোগ এই সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই স্কোয়ার। হ্যাঁ, এইটাই কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখন এই টুটা কিন্তু বাইরে থাকবে, হ্যাঁ, টুটা কিন্তু টোটাল টুকুর উপরে হ্যাঁ গুণন থাকবে। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমরা যদি বাংলায় বিবৃতি করি, জাস্ট তোমার নিশ্চয়ই জানা আছে, তারপরে এটা মিলানোর জন্য যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার এসি স্কোয়ার, যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপর বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে এটা হয়ে গেছে। এখন এটা কিন্তু এভাবে থাকতেই পারে যে 2 গুণন করে দেওয়া হলো, তার মানে 2BE স্কোয়ার যোগ 2A স্কোয়ার, 2A স্কোয়ার, এভাবেও কিন্তু থাকতে পারে। এবার চলো আমরা দেখে নেই যে আমাদের অপশনগুলোতে কিভাবে আছে। দেখো এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার প্রত্যেকটাতেই আছে প্রায়, এই যে ক নম্বরেও আছে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, খ নম্বরে আছে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, গ নম্বরেও আছে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, ঘ নম্বরে নাই এবি স্কোয়ার এডি স্কোয়ার আছে, ঘ তো তাহলে এমনিই বাদ। আর এই তিনটার যে কোনো একটা, এখন ডান পাশটা মিলাবো, ডান পাশটাতে দেখো এখানে আছে 2BD স্কোয়ার আর নাই, তার মানে এটা এমনিই বাদ। তারপরে 2CD স্কোয়ার যোগ এ স্কোয়ার, না আমাদের আছে 2B স্কোয়ার 2A স্কোয়ার, তার মানে খ নম্বরও বাদ। এবার গ নম্বরে দেখি, তো ঘ তো এমনি বাদ গিয়েছে, তাহলে ক বাদ গেল, খ বাদ গেল, গই হবে। তো এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার ইকুয়াল টু 2B স্কোয়ার যোগ 2A স্কোয়ার, এই যে 2B স্কোয়ার যোগ 2A স্কোয়ার, এই গ নম্বরই আমাদের সঠিক উত্তর। এবার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা MCQ দেখো, এটা খুব সহজেই তুমি ধরে নিতে পারো। হ্যাঁ, আমাদের যে কয়টি উপপাদ্য আছে, মাত্র 5টি উপপাদ্য, তার মধ্যে সর্বশেষ উপপাদ্য যেটা টলেমির উপপাদ্য, সেই উপপাদ্যটায় যেটা বলা হয়েছে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এখানে কর্ণ আঁকানো নেই, যদি এ এবং সি বিন্দু যোগ করে দাও তাহলে এসি কর্ণ কিন্তু পাবে, আর বি আর ডি যদি যোগ করে দাও বিডি কর্ণ পাবে। তাহলে কর্ণদ্বয়ের উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এসি ইন্টু বিডি। আমরা আগে খুঁজে নেই এসি ইন্টু বিডি, এই যে খতে আছে এসি ইন্টু বিডি আর গতে আছে এসি ইন্টু বিডি, আর কোনোটাই নাই, দেখো এসি ইন্টু বিডি নাই, তার মানে কর্ণদ্বয়ের উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটাতে মাত্র আছে, তার মানে এই দুটাতেই আমাদের কিন্তু সঠিক উত্তর থাকার কথা। হ্যাঁ, তো তাহলে কর্ণদ্বয়ের উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো বিপরীত বাহু মানে কি, এই যে এ বির বিপরীত বাহু হলো সিডি, তাহলে বিপরীত বাহু এ বি এবং সিডি এর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এ বি ইন্টু সিডি, আর এর সাথে যোগ থাকবে অন্য দুইটা বিপরীত বাহু বিসি আর এডি, যে এডি আর এই যে বিসি। হ্যাঁ, তার মানে আমি যদি বিসি আগে লিখি, আগে পরে কোনো ব্যাপার না, এ বিসি ইন্টু এডি,
তুমি এডি ইন্টু বিসি বললে অসুবিধা নেই। তাহলে এই দুটা কোথায় আছে দেখি আমি, এ বি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, হ্যাঁ প্রথমটাই আছে, অর্থাৎ খ নম্বরেই আছে। তাহলে খ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এবার 25 নম্বর, হ্যাঁ 25 নম্বরে কিন্তু একটি চমৎকার একটা প্রশ্ন আছে। এখানে দেখো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রবিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে? এখন এই অর্ধ পরিসীমা না চেয়ে পরিসীমাও চাইতে পারে, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফলও চাইতে পারে, নানানভাবে চাইতে পারে। তো আমাদের অর্ধ পরিসীমা চেয়েছে, অর্ধ পরিসীমা আমরা বের করব। দেখো তিনটা বৃত্ত কিন্তু বহিঃস্পর্শ করেছে। এটা কিন্তু শুধু প্রশ্নটা এভাবে দেওয়া থাকবে, আমি এই যে চিত্রটা পাশে নিয়েছি কিন্তু প্রশ্নে কিন্তু চিত্র দেওয়া থাকবে না, হ্যাঁ নাই থাকতে পারে। তুমি এভাবে চিন্তা করতে পারো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার তিনটা বৃত্ত এভাবে এঁকে নিতে পারো। দেখো ধরো এই যে এ কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত তার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার, হ্যাঁ এঁকে নিলাম। আর বি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত তার ব্যাসার্ধ ধরো 4 সেন্টিমিটার, তার মানে এইটুকু 4, এইটুকু 4। আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু সময় নিচ্ছি। আর এই সি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত তার ব্যাসার্ধ হলো 5, এটাও আছে 5। তাহলে দেখো এ বি সি যদি যোগ করে দিই তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়, এই যে সাদা বাহুওয়ালা যে ত্রিভুজটা। লক্ষ্য করো এই ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য কি 3 যোগ 4, তার মানে এ বি বাহুর দৈর্ঘ্য। দেখো যদি আমরা অর্ধ পরিসীমা বের করি তাহলে এ বি যোগ, যেহেতু এবিসি ত্রিভুজ, বিসি যোগ এসি, তাই তো নেব। এই তিনটা বাহু, ত্রিভুজের তিনটা বাহু যোগ করলে কিন্তু পরিসীমা, আর এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলেই হবে অর্ধ পরিসীমা। এখন লক্ষ্য করো এ বি বাহু মানে কি 3 যোগ 4, তাহলে 3 যোগ 4, এই যে এ বি নিলাম, তারপরে প্লাস বিসি, বিসি মানে কি দেখো 4 যোগ 5, তাহলে এখানে 4 যোগ 5, রাইট, যোগ এসি মানে কি, এসি মানে দেখো এই যে 5 যোগ 3, এই যে এসি, এই এখান থেকে এই পর্যন্ত 3 আর এই সি বিন্দু থেকে এই পর্যন্ত 5, তাহলে 3 যোগ 5, তার মানে 5 যোগ 3, 3 যোগ 5, 5 যোগ 3 একই, আর নিচে কিন্তু 2। এখন লক্ষ্য করো যে এখানে কিন্তু তোমার 3 আছে 2টা, দেখো এই যে 3 যোগ 3, তার মানে 2টা 3, তাহলে 2 ইন্টু 3 এভাবে লিখি, হ্যাঁ কেননা শর্ট মেথডটা তোমাকে দেখাতে হবে এই জন্যে। আর 4 যোগ 4, তার মানে 4 আছে 2টা, তাহলে লিখবো 2 ইন্টু 4, লক্ষ্য করো, প্লাস 5ও আছে 2টা, তুমি লক্ষ্য করো 5, তার মানে 2 ইন্টু 5, আর নিচে কিন্তু আছে 2। এবার লক্ষ্য করো যে উপর থেকে যদি তুমি 2 কমন নাও, 2 কমন নিলে তাহলে 3 প্লাস 4 প্লাস 5, আর নিচে কিন্তু 2, এই নিচে 2 আর এই 2 কেটে দাও। এবার তুমি লক্ষ্য করো যে পরিসীমা কি বের হয়েছে, তিনটা বাহু দেখো 3, 4, 5, আসলে 3, 4, 5 দেখো বৃত্তের ব্যাসার্ধ 3, 4, 5, তার মানে যে তিনটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে সেই তিনটা বৃত্তের ব্যাসার্ধ যোগ করলেই কিন্তু আমরা অর্ধ পরিসীমা পাচ্ছি, যে তিনটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল 3, 4, 7, 7 পাশে 12। তাহলে দেখো এত কিছু আমাদের করার দরকার নেই। যখনই বলবে যে তিনটা ব্যাসার্ধ দিয়ে বলবে এই তিনটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে অর্ধ পরিসীমা কত, যদি অর্ধ পরিসীমা বলে তাহলে জাস্ট ব্যাসার্ধ তিনটা যোগ করে দেবো, আর কোনো চিত্র আঁকাকের কিচ্ছু দরকার নেই। 3, 4, 5 যোগ করলে 12 হয়, 12 মানে কয়েক সেকেন্ডের ব্যাপার। আর যদি পরিসীমা বলে তাহলে কিন্তু এই 3, 4, 5 যোগ করে 2 দ্বারা গুণ করব। অর্ধ পরিসীমার ক্ষেত্রে ব্যাসার্ধগুলা যোগ করলেই আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা, আর যদি পরিসীমা বলে তাহলে 3, 4, 5 যোগ করে তাকে দ্বিগুণ করব, তার মানে এই যে 12 পেয়েছি যোগ করে তাকে দ্বিগুণ করলে হবে 24। তাহলে পরিসীমা চাইলে 24, অর্ধ পরিসীমা চাইলে 12। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে এই 25 নম্বরের প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে ক, 12 সেন্টিমিটার। 25টি এমসিকিউ এর সলিউশন এই ভিডিওতে আলোচনা করা হলো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর এজন্য কিন্তু সময়টা বেশি লেগেছে। তোমরা যদি বুঝে থাকো আর এভাবে প্র্যাকটিস করো, আসলে কিন্তু তোমার যদি আগে থেকে প্র্যাকটিস করা থাকে, কলা কৌশলগুলো যদি জানা থাকে, তাহলে কিন্তু তুমি খুব অল্প সময়ের ভিতরে আনসার করতে পারবে। আর এই যে যেমন এইটা 25 নম্বর, যদি ক্যালকুলেশন করে আনসার করতে চাও তাহলে তো অনেক সময় লাগবে, কিন্তু যদি জানা থাকে যে ব্যাসার্ধ 3টা যোগ করে দিলেই অর্ধ পরিসীমা পাওয়া যায়,
আর যোগ করে 2 দ্বারা গুণ করে দিলেই পরিসীমা পাওয়া যায়, তাহলে কিন্তু তোমার কয়েক সেকেন্ডের ব্যাপার উত্তরটা খুঁজে বের করা, তাই না? তো আমি বোঝানোর চেষ্টা করেছি, যে কারণে সময় বেশি নিয়েছি। তোমরা যখন প্র্যাকটিস করবা, তোমাদের যখন কলা কৌশলগুলো জানা থাকবে, তখন তোমরা খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরগুলো নিয়ে আসতে পারবা। তবে হ্যাঁ, কিছু কিছু থাকবে এমসিকিউ যেগুলো কঠিন মান, সেগুলো একটু সময় বেশি নিবে। আর কিছু দেখবা যে একেবারে 2-3 সেকেন্ডের মধ্যে তুমি উত্তর কমপ্লিট করতে পারতেছো। কাজেই হতাশ হওয়ার কোনো কারণ নেই। 2-1টা কঠিন যদি শুরুতেই ধরো 3 বা 4 নম্বর প্রশ্নেই একটা কঠিন মান পেয়ে গেছো, হতাশ হওয়ার কিছু নাই। কঠিন মানগুলো প্রয়োজনে পরে আনসার করবে, সহজ মানগুলো তুমি আগে আনসার করবে। সহজ মান সবচেয়ে বেশি থাকে, মধ্যম মান তার চেয়ে একটু কম, আর কঠিন মান কিন্তু 25টার মধ্যে খুব বেশি হলে 2-3টা, এর বেশি কিন্তু কঠিন মান প্রশ্ন থাকবে না। আশা করি এই বিষয়গুলো যদি মাথায় রেখে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা অনেক ভালো করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।